নমস্কার। আমাদের মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আজ ডিএ মামলার গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জানিয়ে দিই। তো কোর্টে ডিএ মামলা নিয়ে আজ কি কি হলো এবং কি হতে চলেছে এভরিথিং আপনারা জানতে পারবেন। তো পশ্চিমবঙ্গ সরকার অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত তাদের যে লিখিত সাবমিশন জমা দিয়েছে। তাদের যে লিখিত সাবমিশন জমা দেওয়ার কথা বলা হয়েছিল তারা জমা দিচ্ছে। তো পশ্চিমবঙ্গ সরকার অবশেষে সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত তাদের লিখিত সাবমিশন জমা দিয়েছে। এই সাবমিশন মোট 112 পাতার। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে 112 পাতার সাবমিশন জমা দিল ডিএ মামলার। তো এতে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত তাদের যে স্পষ্ট অবস্থান স্পষ্ট করেছে। রাজ্য সরকার তাদের ডিএ সংক্রান্ত তাদের অবস্থান স্পষ্ট করেছে। এবার আমরা দেখে নিই যে এই আপনাদের সাবমিশনের মূল বিষয়বস্তু কি ছিল এবং রাজ্য সরকার কি তথ্য তুলে ধরেছে। রাজ্য সরকার কি বলতে চাইছে, ডিএ কি দেবে না, নাকি কি পরিমাণ দেবে, বা কেমন কি বিষয়, এ টু জেড সবকিছু আপনারা জানতে পারবেন যে কি হয়েছে কি না হয়েছে। এ টু জেড প্রথম থেকে দেখছি। দেখুন, এখানে রাজ্যগুলি কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয়। রাজ্যগুলি রাজ্যের বক্তব্য অনুযায়ী দেশের প্রত্যেকটি রাজ্যের কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে বাধ্য নয়। এটা রাজ্য সরকার বলছে আমরা কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নই। এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়কে উদ্ধৃত করেছেন। আর সুপ্রিম কোর্টেই বিভিন্ন রায় দিয়েছে। তো সেই রায়কে, কারণ রাজ্য সরকার বলছে যে সমস্ত রাজ্যেই তো কেন্দ্রীয় হারে ডিএ নয়, কোনো রাজ্য হয়তো আছে কিন্তু সমস্ত রাজ্য নেই, তাহলে আমরা কেন কেন্দ্রীয় হারে ডিএ দেবো, আমরা পারছি না, এরকম একটা মন্তব্য ভাব প্রকাশ করছেন। মুদ্রাস্ফীতির সমন্বয়, এখানে রাজ্য সরকার বলছে যে 100% মুদ্রাস্ফীতিকে নিউট্রালাইজ করার বিষয়েও রাজ্য তার বক্তব্য রেখেছে। 100% মুদ্রাস্ফীতিকে নিউট্রালাইজ করার বিষয়েও রাজ্য সরকার তাদের বক্তব্য রেখেছে। রাজ্য সরকার বলছে যে কি বলছে দেখুন, বলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট কেউই রাজ্যকে সরাসরি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়নি। মানে রাজ্য সরকার তুলে ধরছে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা কেউ কোথাও বলেনি, তাদের উপর প্রেশার দেয়নি, তারা বাঁচতে চাইছে এখান থেকে। রাজ্য সরকার একটি তালিকা জমা দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে দেশের প্রায় 50% রাজ্যে, মানে 50%-এর কাছাকাছি রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। মানে কে দেয় না সেটা, এরা দেবে না, মানে এরা দেবে না, এলো প্ল্যানিং। দেশের প্রায় 50% রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। তাদের যুক্তি, যদি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তাহলে সেই রাজ্যগুলিও তার উপর সরাসরি প্রভাব পড়বে। অর্থাৎ নিজে বাঁচার জন্য এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিরকম, মানে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দেয় যে কেন্দ্রীয় হারে আপনাকে ডিএ দিতে হবে, তখন তারা বলছে যে ভারতবর্ষের সব রাজ্যে তো দেওয়া হয় না, কিছু কিছু রাজ্যে দেওয়া হয়, তাহলে আমরা যদি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হয় তাহলে সমস্ত রাজ্যেরও দিতে হবে, যে সমস্ত বাকি রাজ্যগুলো আছে। আমি বুঝি না এদের সমস্যা কোথায়। যাই হোক, রোপা রুলস অনুযায়ী ডিএ ক্যালকুলেশন বা পে ফিক্সেশন এর মতো বিষয়গুলি তুলে ধরা হয়েছে। আরো বলা হচ্ছে একটি তুলনামূলক চার্ট দেওয়া হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যগুলি ডিএ হারের তুলনা করা হয়েছে। আবার কি দেওয়া হয়েছে, রাজ্যের আইনজীবীরা বিভিন্ন সংগঠনের আইনজীবীদের বক্তব্যের পাল্টা যুক্তিও দিয়েছেন। তো পরবর্তী পদক্ষেপ কি দেখুন, পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটা জেনে নিন। রাজ্য সরকারের এই লিখিত সাবমিশনের পর মামলাকারী সংগঠনগুলি তাদের পাল্টা লিখিত সাবমিশন জমা দেবে। তার জন্য তারা 1 সপ্তাহ সময় পাবে। অর্থাৎ রাজ্য আজ জমা দিয়েছে, এবার 1 সপ্তাহের মধ্যে যারা ডিএ মামলা করেছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, তাদের এবার তথ্য জমা করবে। সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে তাদের সাবমিশন দিয়েছে। সমস্ত পক্ষের সাবমিশন জমা পড়ার পর সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় দেবে। তো দেখুন, এই লিখিত সাবমিশন ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয় মামলাকারী সংগঠন এই জবাবে কি বলে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দেয়। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি চাকরি কর্মপ্রার্থী এই রায়ের দিকে কিন্তু তাকিয়ে আছে। তো দেখুন, এখন যেদিকে যাচ্ছে, আমরা কিন্তু খুব দ্রুতই, হয়তো অল্প দিনের মধ্যেই আমরা এই ডিএ মামলার চূড়ান্ত ফলাফল আমরা জানতে পারবো এবং কি হতে চলেছে সেটাও কিন্তু আমরা এবার কিন্তু জানতে পারবো। বোঝা গেল বিষয়টা? তো এটাই ছিল ডিএ মামলার গুরুত্বপূর্ণ আজকের আপডেট।